প্রিয় দর্শক, ৭১-এর রদেবু অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইকরাম কবির। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন একজন অতিথির সাথে কথা বলি দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কর্পোরেট সেক্টর, শেয়ার মার্কেট, এই সব বিষয়গুলো নিয়ে। আজকে আমরা সিমেন্ট শিল্প নিয়ে কিছুটা আলাপ করব এবং তার থেকে বেশি আলাপ করব বাংলাদেশে হিউম্যান রিসোর্স, যাকে আমরা এখন ট্যালেন্ট মার্কেটিয়ারিং বলছি। এবং সে কারণে আজকে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিচ্ছেন হোলসিম সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট HR মিস্টার সাইদ মাসুদুল হাসান। মিস্টার হাসান, অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য। তো প্রথমেই জানতে চাইব যে সিমেন্ট শিল্পের অবস্থাটা এখন কেমন, ব্যবসাটা কেমন হচ্ছে? মানে আমরা সাধারণ মানুষ যতটুকু দেখি আমাদের কাছে মনে হয় ভালোই হচ্ছে। অবশ্যই সিমেন্ট শিল্পটার যদি আপনি ট্রেন্ড দেখেন, এটা ডেভেলপিং কান্ট্রি থেকে অবশ্যই ডেভেলপিং কান্ট্রিগুলিতেই বেশি প্রয়োজন সিমেন্টের, যতটা না ডেভেলপ কান্ট্রিতে। তো সেই বিচারে অবশ্যই আমাদের মতো দেশগুলিতে সিমেন্ট শিল্পর যে বিকাশ, এটা এখনো অব্যাহত। প্রচুর ডিমান্ড আছে সিমেন্টের। এবং বাংলাদেশে তো বেশ কিছু লোকাল কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি সবাই মিলে কাজ করছে। তো এই সিনারিওটা কিরকম? ভালো, এটি একটি সুস্থ প্রতিযোগিতা বলতে পারেন। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিও সিমেন্ট প্রোডাকশন করছে, একই সাথে লোকাল কোম্পানিগুলিও এগিয়ে আসছে। সো গ্লোবালাইজেশন বলেন আর লোকালাইজেশন বলেন, দুটো সিমিলটেনিয়াসলি একই সাথে চলছে। এবং আমরা কি মাল্টিন্যাশনাল গুলোর সাথে কম্পিট করতে পারছি? লোকালি যারা প্রোডিউস করছে সিমেন্ট পাচ্ছে। বেসিক্যালি তো ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি। যদি কোয়ালিটি দিতে পারে লোকাল কোম্পানিগুলো, এখন পারছে, তারাও অনেক ইমপ্রুভ করেছে এখন। তো আমরা এখন একটু আপনার সাবজেক্টে চলে যাই। আপনি ইউ আর দ্য ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্স হোলসিম সিমেন্টের। তো এখন জব মার্কেটটা কিরকম? সবার আগে এটা জানতে চাই যে বাংলাদেশে কর্পোরেট সেক্টরের ডিমান্ডটা কিরকম? অত্যন্ত ভালো। প্রচুর ট্যালেন্টেড ছেলেপেলেরা বের হচ্ছে ইউনিভার্সিটি থেকে, তারাও যেরকম জব খুঁজছে। এবং কর্পোরেট সেক্টরেও ট্যালেন্ট হান্ট এখন একটা কম্পিটিশনের মতো। এক কর্পোরেট আরেক কর্পোরেটের সাথে কম্পিটিশন করছে, কি কত ভালো ট্যালেন্ট কালেক্ট করতে পারে। ওকে, সো ইট ইজ এ কম্পিটিশন নাও। তো আপনার মানে যারা স্কিলড তাদের জবের কোনো অভাব নাই? আমি বলবো নাই। যারা স্কিল তারা ঠিকই তাদের যোগ্য জায়গাটি খুঁজে নিচ্ছে। তবে আপনারা কর্পোরেট সেক্টর, আমি শুধু সিমেন্ট ইন্ডাস্ট্রিতে বলবো না, যে কর্পোরেট সেক্টরে আপনারা যখন বিভিন্ন সেকশনের জন্য আপনার মানুষ খোঁজেন, যখন একজন কর্পোরেটকে খোঁজেন, তখন আপনারা বেসিক্যালি কি তাদের মধ্যে খোঁজেন? যেই জবের জন্য খুঁজছি আমরা, ডেফিনেটলি সেটার জন্য বেসিক এডুকেশন থাকতে হচ্ছে। একই সাথে আমরা আরো কিছু দেখতে চাই, আরো কিছু সফট স্কিল আমরা দেখতে চাই, তার মাইন্ডসেট দেখতে চাই। সিন্স আমরা নিজেরা মাল্টিন্যাশনাল কোম্পানি, সো আমরা দেখতে চাই তার গ্লোবাল মাইন্ডসেট কতটা আছে, তার লার্নিং অ্যাটিটিউড কতটা আছে। কারণ প্রতিটি অর্গানাইজেশনই যখন কোনো কাউকে নেয়, ওখানে কিন্তু শেষ না, তার আরো ডেভেলপমেন্ট পাথ তৈরি করতে হবে। সেটা হওয়ার জন্য, সেটা করার জন্য সেই ক্যান্ডিডেটের মধ্যে ওই ধরনের পটেনশিয়াল থাকতে হবে। এই পটেনশিয়ালটা আমরা সার্চ করার চেষ্টা করি, যে একজন ক্যান্ডিডেটের শুধু স্কিলই না, তার পটেনশিয়ালিটি আছে টু গো হেড। লাইক আমি ফ্রেশারদের কথা যদি আসি, যে আমরা ইউনিভার্সিটি থেকে যেই ফ্রেশ গ্র্যাজুয়েটস প্রডিউস করছি, তারা কি মানে আমি বলতে যাচ্ছি যে আমাদের এখানে বিজনেস এডুকেশন বলি আর অন্যান্য সাবজেক্টের এডুকেশন বলি, যে কর্পোরেট সেক্টরে এই যে আপনি সফট স্কিল যেগুলো আছে, সেইগুলো কি আসলে রিয়েল লাইফের জন্য ইউনিভার্সিটিতে শেখানো হচ্ছে? আপনার অবজারভেশন কি? কিছুটা পিছিয়ে আছি আমি বলবো। এখনো আমরা বিশ্বমানের প্রতিযোগিতায় অনেক পিছিয়ে আছি। যদিও আমাদের পাবলিক সেক্টরের ইউনিভার্সিটিগুলি পাশাপাশি অনেক প্রাইভেট ইউনিভার্সিটিজ হয়েছে, অনেকেই ভালো করছে। এবং আমি একটা কোয়ালিটেটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি। আগে আমরা যখন 10 বছর আগে বা 15 বছর আগে যখন ট্যালেন্ট হান্ট করতে যেতাম, তখন যে স্ক্যারসিটি ছিল, আমরা খুব বেশি পরিমাণে আইবিএ ডিপেন্ডেন্ট ছিলাম, খুব বেশি পরিমাণে পাবলিক ইউনিভার্সিটি ডিপেন্ডেন্ট ছিলাম। এখন কিন্তু আমরা আরো বেশি পাচ্ছি অন্যান্য ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিগুলি থেকে। সুতরাং এখন কোয়ালিটি ইমপ্রুভ করেছে এবং বিজনেস এডুকেশনের কারিকুলামগুলিও অনেক আপডেটেড। আরো এগোতে হবে, বাট স্টিল আমি মনে করি যে
ভালো হচ্ছে। তার মানে ফ্রেশারদেরকে আপনারা এখন আরো অনেক ইমপ্রুভড স্কিলে পাচ্ছেন। Right. এখন আপনার নিজের কাজ নিয়ে একটু প্রশ্ন করি যে আপনার ডিপার্টমেন্ট, একটা এইচআর ডিপার্টমেন্ট একটা কর্পোরেশনের, এটা আসলে কিভাবে চলে, আপনার সারা দিনটা কিভাবে যায়, এই পিকচারটা যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। ওয়েল, এইচআর এর যে বিবর্তন যদি বলি, আমি এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম একটা সময় ছিল লেবার ম্যানেজমেন্ট, তারপরে এসছে পার্সোনাল ম্যানেজমেন্ট, আমরা এখন বলি এইচআর ম্যানেজমেন্ট। এইচআর ম্যানেজমেন্ট এবং এইচআর ডিপার্টমেন্ট, আমি যদি বলি এইচআর ডিপার্টমেন্টের কাজ কি, এইচআর ডিপার্টমেন্টের কাজ শুধু হায়ার করা, ফায়ার করা, ডিসিপ্লিনারি অ্যাকশন, নট দ্যাট, এটার মধ্যে লিমিটেড না এখন আর। আমরা একটা চেঞ্জ এজেন্ট, স্ট্র্যাটেজিক পার্টনার অফ দ্য বিজনেস। কিভাবে ভ্যালু প্রপোজিশন বাড়ানো যায় কোম্পানিতে, কিভাবে এমপ্লয়ীদেরকে আরো প্রোডাক্টিভ করা যায়, কিভাবে তাকে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে তাকে আরো ইমপ্রুভ করা যায়, অ্যাট দ্য সেম টাইম আমরা বিজনেসে কন্ট্রিবিউট করতে পারি। এইচআরকে এখন এই অ্যাঙ্গেলে দেখা হচ্ছে। এইচআর ইজ নো মোর লাইক আ ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন। রাইট। তো এই জন্য আমাদের অনেক অনেক শ্রম দিতে হয়। উই হ্যাভ টু নো দ্য বিজনেস অলসো। এখন আর এইচআর মানে যে শুধু রিক্রুট করব, আমি একটু আগে বলেছি, ঠিক সেটা নয়। একই সাথে আমরা চেষ্টা করছি কিভাবে টোটাল কোম্পানির বিজনেসে আমরা কন্ট্রিবিউট করতে পারি। মানে আপনি যদি বিজনেস না বোঝেন তাহলে তো ওইরকম পারফেক্ট মানুষটা বিজনেসের জন্য আনতেও পারবেন না। নো, সেটাই। এখন এই জন্য এইচআর শুধু ওই যে এইচআর এর সাথে সাথে আমাকে বিজনেসও বুঝতে হচ্ছে, কিভাবে কন্ট্রিবিউট করা যায়, কিভাবে একটা স্কিল ম্যান পাওয়ার আমি এখানে ইনভেস্ট করব, এটা তো ইনভেস্টমেন্ট, কিভাবে আমি হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আমি বাড়াতে পারি। তো এখন মেইন ফোকাস হচ্ছে এইগুলি। তার মানে আমি যতদূর বুঝতে পারছি যে এইচআর ডিপার্টমেন্টটা, আপনি হিউম্যান রিসোর্স বলেন আর ট্যালেন্ট রিক্রুটমেন্ট বলেন, মার্কেটিয়ারিং বলেন, এইটা হলো একটা কর্পোরেট সেক্টরের বেসিক জায়গা। আপনি যদি ঠিক মানুষটাকে না আনতে পারেন এখানে, তাহলে ওই বিজনেসের জন্য সুটেবল, তাহলে ওই বিজনেসটা মানে বাংলাদেশের কর্পোরেটাইজেশনটা ওরকম ভাবে হবে না। এক্স্যাক্টলি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে প্রতিটা ইন্ডাস্ট্রিতে, ধরেন সিমেন্ট ইন্ডাস্ট্রি, অনেকগুলি সিমেন্ট ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে আছে, কম্পিটিশন হচ্ছে। টেকনোলজি দিয়ে কম্পিটিশন করে আপনি সাস্টেইন করতে পারবেন না, কারণ আপনি একটা ভালো টেকনোলজি ইউজ করলেন, আরেকজন আপনার থেকেও ভালো টেকনোলজি ইউজ করলো, কিন্তু যে জিনিসটা কপি করতে পারবে না সেটা হচ্ছে হিউম্যান বিং। এখন সেই হিউম্যান বিংটা যদি রাইট হিউম্যান বিং আমার অর্গানাইজেশনে থাকে, সেটাই হবে সবচেয়ে বড় অ্যাসেট। তবে একই সাথে রিক্রুটমেন্টের পাশাপাশি এই লোকটাকে রিটেইন করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, যেহেতু অনেক ইন্ডাস্ট্রিজ এখন। তো কিভাবে আমরা ওদেরকে নার্চার করতে পারবো, কিভাবে আমরা রিটেইন করতে পারবো এবং ম্যাক্সিমাম আউটপুট নিতে পারবো, সেটাই মেইন ফোকাস। সেই পলিসিগুলো তো এইচআর ডিপার্টমেন্ট থেকেই আসে। আপনারা যখন ইভ্যালুয়েট করেন, ইভ্যালুয়েশনের সময় আপনারা কি কি জিনিসগুলো সবার আগে দেখেন? তার পারফরমেন্স, তার পটেনশিয়াল, তার মাইন্ডসেট অ্যান্ড তার টোটাল কমিটমেন্ট টু দ্য কোম্পানি, এনগেজমেন্ট। এখন আর শুধু আমরা স্যাটিসফ্যাকশন বলি না, আমরা বলি এমপ্লয় এনগেজমেন্ট। একটা এনগেজ টিম আপনাকে সে প্রোডাক্টিভিটি দিতে পারবে, এইটার উপরে এখন বেশি ফোকাস করা হচ্ছে। মিস্টার হাসান, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পরে আবারও এই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, দেখছেন ৭১ রদেবু। আজকে আমরা কথা বলছি মিস্টার সৈয়দ মাহমুদ। জিজ্ঞেস করছি যে কর্পোরেট প্রাইভেট সেক্টরের একটা কোম্পানি হলেই সেটা যে কর্পোরেটাইজেশন হবে এমন তো কোনো কথা নেই, আপনার কাছ থেকে জানতে চাই। আপনি ঠিক বলেছেন, এটা যে হবেই এমন নয়, এটা ডিপেন্ড করবে সেই অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের উপরে। ম্যানেজমেন্ট কতটা চাচ্ছে কর্পোরেটাইজেশন হোক। লাইক আপনি আজকে বলেন মাল্টিন্যাশনাল, লোকাল গ্রুপস, অনেক ভালো ভালো গ্রুপ বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে একটা ট্রান্সফরমেশন স্টেজে আছি আমরা এখন এন্টারপ্রেনিউরশিপ থেকে এখন কিন্তু কর্পোরেটশিপের দিকে যাচ্ছে, এবং এইটা একটা খুব পজিটিভ চেঞ্জ আমি বলবো। সো আগে ছিল আমরা বলতাম যে গভর্নমেন্ট সেক্টর থেকে প্রাইভেট সেক্টরে যাচ্ছি, এখন আমরা বলি যে আমরা এন্টারপ্রেনিউরশিপ থেকে আমরা এখন কর্পোরেটশিপে যাচ্ছি। এখন মালিক মনে হয় শুধু মালিক হয়ে বসে নাই, মালিকরা এখন কর্পোরেট স্ট্রাকচারে যাচ্ছে। সো যে ডিফারেন্সটা ছিল আগে মাল্টিন্যাশনালের সাথে লোকাল কোম্পানিজের, এটা এখন আস্তে আস্তে এই গ্যাপটা কমে আসছে। তার মানে হলো যে আপনি যেমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, তো মাল্টিন্যাশনাল কোম্পানির কর্পোরেটাইজেশন আর আমাদের লোকাল কোম্পানির কর্পোরেটাইজেশন তো এখনো ডিফারেন্ট। আমরা যাচ্ছি বললেন আপনি, কিন্তু বাংলাদেশে কি এমন কোনো কোম্পানি আছে যাদেরকে আমরা লোকাল মাল্টিন্যাশনাল বলতে পারি? আমরা বলতে পারি এরকম অনেক অর্গানাইজেশনই আছে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাডভান্টেজটা কি, দে হ্যাভ এ গ্লোবাল স্ট্রাকচার, তাদের গ্লোবাল নলেজ ম্যানেজমেন্ট আছে, তাদের গ্লোবাল সাপোর্ট আছে, গ্লোবাল গাইডলাইন্স আছে, সেগুলোকে রেপ্লিকেট করে এখানে লোকালে আলটিমেটলি এটাও লোকালেই করতে হচ্ছে। তো মাল্টিন্যাশনাল অ্যাট লোকাল লেভেল। সো আমার যদি অন্যান্য আমাদের দেশের যে সমস্ত বড় বড় গ্রুপগুলি আছে, কর্পোরেট অফিসগুলি আছে,
তারাও কিন্তু এই ট্রান্সফরমেশনে চলে গেছে অলরেডি, এবং তারা কিন্তু এইভাবে অনেক সময় মাল্টিন্যাশনাল লোক দিয়েও কিন্তু তাদের অর্গানাইজেশনের এই ট্রান্সফরমেশনের কাজটা করছে। তো সুতরাং অনেকগুলি ভালো অর্গানাইজেশন বাংলাদেশে আছে, এখন আর এটা বলার সুযোগ নেই যে ও না দেশি কোম্পানি আছে। আমি যদি ইফ আই কম্পেয়ার বাংলাদেশ টু ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এইসব দেশের থেকে কি আমাদের কর্পোরেট সেক্টরের কর্পোরেট পিপল তারা কি ওরকম হাইলি স্কিল হতে পেরেছে? এগিয়ে এসছে, এখনো অনেক পিছিয়ে আছে, আমাদের কিছু কিছু সমস্যা আছে, এখনো কিছু কিছু টেকনোলজিক্যাল কিছু ডিফারেন্স আমাদের আছে, কিছু কমিউনিকেশন লেভেলে কিছু প্রবলেম আছে আমাদের। যেটা হয় যে ইন্ডিয়াতে যে অ্যাডভান্টেজ আছে বা শ্রীলঙ্কাতে যে কমিউনিকেশন অ্যাডভান্টেজ আছে, তাদের থেকে আমাদের দেশে অনেক পিছিয়ে। আমাদের পাবলিক এডুকেশনগুলি আরেকটু মডার্ন এবং আরেকটু কাস্টমাইজড হওয়া দরকার। আই শুড সে নট মডার্ন, ইট শুড বি কাস্টমাইজড। তাতে হবে কি, গ্লোবাল পিকচারে আমরা কম্পিটিশন, নাহলে আমাদের সেক্টরে প্রচুর বিদেশিরা কাজ করে, আস্তে আস্তে এলিমিনেটেড হচ্ছে। আমাদের একটা সময় ছিল যে এই পজিশনে বাইরের লোক লাগবেই, এক্সপার্ট আমাদের লাগবেই, কিন্তু এই কনসেপ্ট থেকে কিন্তু আমরা এখন অনেকটাই ইমপ্রুভড হয়েছি। ব্যাংকগুলো দেখলে তো তাকানো যায়, বোঝাই যায় যে ব্যাংকগুলো যত কমার্শিয়াল প্রাইভেট ব্যাংক হয়েছে সবগুলোতেই তো এখন লোকাল সবাই কাজ করছে, এখন আগেকার সেরকম ওই অবস্থাটা নাই। তো আপনারা কি গ্লোবাল হতে পারছেন? আমি বোঝাতে পারলাম কিনা জানি না, যে আপনি সৈয়দ মাসুদুল হাসান এখন যদি চান যে আপনি হংকং এ আপনার একটা পজিশনে নিয়ে চলে যাবেন আপনার কোম্পানিতে, ইজ দ্যাট পসিবল? আমরা কি এরকম স্কিল এখন হতে পেরেছি? আপনি যদি আমি অনেক কোম্পানি আছে উদাহরণ দেওয়ার মতো যেখান থেকে গ্লোবাল ট্যালেন্ট তৈরি হচ্ছে। আমাদের এখান থেকে এইচআরএ, আমাদের এখান থেকে সেলসে, ফাইন্যান্সে, তারা অনেক গ্লোবাল কোম্পানিতে গিয়ে ভালো ভালো জব করছে। এখন শুধু আমরা ওয়ার্কার শ্রেণীর লোকই এক্সপোর্ট করি না, আমরা স্কিল কর্পোরেট লেভেলের লোক এক্সপোর্ট করি। সো দ্যাট ইজ এ ভেরি গুড সাইন যে আমরা যারা ওই পর্যন্ত পৌঁছতে পেরেছে তারা করছে ভালো। দ্যাটস আ ভেরি গুড নিউজ। এখন একটু আপনার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আসি। যে সিমেন্ট ইন্ডাস্ট্রি যখন আমাদের কমনারদের মাথায় আসে, তখন আমি ধরে নিই যে সেখানে টেকনিক্যাল হ্যান্ডস অনেক লাগে। একটা ফ্যাক্টরিতে টেকনিক্যাল হ্যান্ডস অনেক লাগে। কি কি টেকনিক্যাল হ্যান্ডস সেখানে লাগে? একটা ইন্ডাস্ট্রি আর 10টা ইন্ডাস্ট্রির মতোই। সিমেন্ট ইন্ডাস্ট্রিতেও সিমেন্ট রিলেটেড ইন্ডাস্ট্রি, যারা নট নেসেসারিলি সবাই সিমেন্টই এক্সপেরিয়েন্সড হতে হবে। একটা ফ্যাক্টরি চালাতে গেলে আমাদের কম্বিনেশন অফ স্কিল দরকার। একটা ফ্যাক্টরি চালাতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, একটা ফ্যাক্টরি চালাতে গেলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার লাগে, একটা ফ্যাক্টরি চালাতে গেলে সিভিল ইঞ্জিনিয়ার ফ্যাক্টরি চালাতে লাগে না। বাট যদিও আমরা সিমেন্ট ইন্ডাস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ার লাগে হচ্ছে আমাদের কাস্টমারদের বিভিন্ন ধরনের সলিউশন দেওয়ার জন্য লাগে। আমাদের একটা টেকনিক্যাল সাপোর্ট টিম আছে, সেটা একটা কম্বিনেশন অফ সিভিল ইঞ্জিনিয়ার্স। কিন্তু অনেক সময় তারা এটা মার্কেটিং এরই একটা পার্ট হিসাবে কাজ করে। কিন্তু ফ্যাক্টরি চালাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যাট দ্য সেম টাইম কেমিক্যাল ইঞ্জিনিয়ার ফর ল্যাবের জন্য লাগে। আর ডেফিনেটলি ওভারঅল একটা জেনারেল এডুকেশনের জন্য সবসময়ই তো সব জায়গায় লাগে। সুতরাং ইজ এ কম্বিনেশন অফ স্কিলস অ্যান্ড কম্বিনেশন অফ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডস। ওকে, তো এখন আপনাদের যেভাবে আপনারা চালাচ্ছেন, আমি এই টেকনিক্যাল হ্যান্ডগুলো আপনি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল পান? এবং ওরকম স্কিল মানুষ আমাদের এখানে আছে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স বিশেষ করে? খুব সিনিয়র লেভেলে এখনো প্রবলেম আছে আমি বলবো। মিড লেভেল ইজ কোয়াইট রেডি, কিন্তু একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি টেক ওভার করার মতো লোক নাই বলবো না, কিন্তু যে পরিমাণে ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে আমার মনে হয় পুরোটা এখনো কভার করতে পারছে না। এখনো অনেকেই ডিপেন্ডেন্ট বাইরের অন দ্য ফরেনার্স। তো আমাদের সময় শেষ হয়ে আসছে। আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই, সেটি হলো যে বাংলাদেশের কর্পোরেট সেক্টরের ফিউচারটা কি? আমরা কত দূর যেতে পারবো? আর কর্পোরেট সেক্টরটা কি আমাদের কাছে মনে হয় যে সারাক্ষণ অত্যন্ত ব্যস্ততা, অত্যন্ত কম্পিটিশন, এরকম কি কোনো টেনশন কাজ করে? ইজ দ্যাট লাইক দ্যাট? যে কোনো কম্পিটিশনে আপনার টেনশন থাকবে। এই কর্পোরেট সেক্টরটা একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে ভালো কর্পোরেট সেক্টর তারা কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্সও চিন্তা করে। সুতরাং শুধু কাজ নিয়েই সারাক্ষণ থাকে এরকম ধারণাটা, টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হোয়াটস দ্য ফিউচার অফ বাংলাদেশের কর্পোরেট সেক্টর? এটা আরো কত বড় হবে? এটা আরো বড় হবে রাজনৈতিক অস্থিরতা যদি না থাকে, ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি যদি থাকে। সিমেন্ট ইন্ডাস্ট্রি শুধু নয়, প্রত্যেকটি সেক্টরই অনেক ডেভেলপ করবে, অনেক সম্ভাবনা আছে বাংলাদেশে। মিস্টার হাসান, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আরো একদিন আপনার সাথে দেখা হবে যদি আমরা কর্পোরেট সেক্টর নিয়ে আরো কিছু আলোচনা করতে চাই। আপনাকে ধন্যবাদ।